ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেল। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখে নিয়েছো। আজকের এই ভিডিওটা মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটের যে কনসেপ্টটা, এটা যদি খুব খুব ভালো করে তোমাদের বুঝতে পারো তোমরা এই বিষয়টা, স্টেপটা, প্রত্যেকটা স্টেপ, তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তোমাদের ভীষণ ভীষণ ভীষণই সোজা হয়ে দাঁড়াবে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য। তো শুরুতে একটা কথা বলে রাখি, আজকে যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সের আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 এবং ক্লাস 12 এর সমস্ত বিষয়টা আলোচনা করা হচ্ছে এবং আগামী দিনেও হবে, এবং ভবিষ্যতে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশনের যে বিষয়গুলো আছে, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি, কস্টিং এবং ট্যাক্সেশনের যে বিষয়গুলো আছে, সেগুলো আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি অল্প অল্প করে এই চ্যানেলে আলোচনা করে দেবো। ফলে তোমরা ভবিষ্যতে যারা কমার্স নিয়ে পড়াশোনা করতে চাইছো তারা এই চ্যানেল থেকে কমার্সের সবকিছু পেতে গেলে তোমাদের কি করতে হবে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে নেক্সট ইয়ার মানে 2024 সালে যেসব ছাত্রছাত্রীরা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেসব ছাত্রছাত্রীদের জন্য কমার্সের অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ এবং কমার্সের ল অ্যান্ড ক্লিয়ারেন্স অডিটিং, এই চারটে সাবজেক্টের উপরে 44 মার্কসের ডিসক্রিপটিভ প্রশ্নের সাজেশন অলরেডি আমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। এবং বিভিন্ন সাবজেক্টের উপরে ক্লাস 12-এর বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন টপিকের উপরে আমার এই চ্যানেল আলোচনা করা হয়েছে, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপরেও আমার একটা ইন্ট্রোডাকশন পার্ট অলরেডি আলোচনা করা আছে। তো আজকের এই ভিডিওতে আমি কি করব না, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যেটা তোমরা থাম্বনেইলে দেখেছো, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটের স্টেপটা যদি তোমরা খুব ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু প্রবলেম করাটা খুব সোজা হয়ে দাঁড়াবে, প্রবলেমের সলিউশন করাটা খুব সোজা হয়ে দাঁড়াবে তোমাদের কাছে। তো এই পার্ট মানে ইন্ট্রোডাকশন যে ভিডিওতে ফার্স্ট একটা ভিডিওতে দেখবে, আমাদের যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলে আমার চ্যানেলে প্লেলিস্ট করে দেওয়া আছে। সেই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্লেলিস্টে ইন্ট্রোডাকশনে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা অবশ্যই প্রথমবার তোমরা ওটা দেখবে। ওটা দেখার পরে আজকের এই পার্ট 1 ভিডিওটা দেখবে। ওই ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছিলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বিষয়ে, এটা ওভারঅল একটা আইডিয়া করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে ফরম্যাটটা দেখাবো। তো যে বিষয়টা আমি ইন্ট্রোডাকশন ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম, আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গেলে আমাদের তিনটে অ্যাক্টিভিটিস হচ্ছে, একটা ইনকাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং 3 নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটে অ্যাক্টিভিটিসের উপরে আমাদের টোটাল ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দাঁড়িয়ে আছে। এই তিনটে অ্যাক্টিভিটিসের মধ্যে সব থেকে ইনকাম ফ্রম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস যেটা আছে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বা প্রথম যে অ্যাক্টিভিটিসটা আছে, সেই অ্যাক্টিভিটিসের প্রসেসটা একটু লেন্দি এবং তার মধ্যে অনেক কটা পার্ট করে তার মধ্যে বিষয়টা ইনক্লুড করা আছে। তো আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ছকটা কি হবে, যেহেতু তোমাদের এটা ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম এটা কোনো অ্যাকাউন্ট নেই, ফলে ডেবিট ক্রেডিটের কোনো বিষয় নেই, এটা একটা স্টেটমেন্ট। ফলে দেখো আমি মাথার উপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট লিখেছি। আমি জাস্ট এই আজকের এই ভিডিওতে ফরম্যাটের বিষয়টা লিখেছি। নেক্সট ভিডিওতে যখন আমি প্রবলেমের সলিউশন করে দেখাবো তখন প্রপার ওয়েতে ফর দ্য ইয়ার এন্ডের বুকস অফ কোন কারবারি প্রতিষ্ঠান বা বিজনেস এন্টিটি করা হচ্ছে সেসবগুলো লিখে আমি বিষয়গুলো দেখিয়ে দেবো প্রবলেমের ভিডিওতে। আজকে জাস্ট মাথার উপর লিখেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলে এই একটা সিম্পল দাগ টেনে লাস্টে তিনটে, ডান দিকে একদম তিনটে অ্যামাউন্টের ঘর করবে তোমরা, তিনটে অ্যামাউন্টের ঘর হবে, এবং এই থার্ড অ্যামাউন্টের কলমটা শুধুমাত্র নেট যে ফিগারটা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এই তিনটে অ্যাক্টিভিটিস থেকে যে তিনটে নেট ফিগার বেরোবে সেই তিনটে নেট ফিগারই একমাত্র এই থার্ড কলমে যাবে। আদারওয়াইজ থার্ড কলমে কোনো ফিগার যাবে না। আমি আজকের এই ভিডিওতে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই স্টেপটা তোমরা যদি খুব ভালো করে শিখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের পক্ষে খুব উপকার হবে। তাহলে আমাদের তিনটে অ্যাক্টিভিটিসকে যোগ করে নিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে বছরের শেষে আমাদের যেটা ক্যাশ ব্যালেন্স আছে এবং ব্যাংক ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সের সাথে আমাদের ফিগারটা মিলে যাবে। এবং তোমরা প্রত্যেকেই ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিও থেকে দেখে গেছো যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সাধারণত দুটো বছরের ব্যালেন্স শিটের ভিত্তিতে সেকেন্ড ইয়ারের দ্বিতীয় বছরের ব্যালেন্স শিটের শেষে, ব্যালেন্স শিটের পরে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কারবারি প্রতিষ্ঠানটা করে থাকে, নগদ প্রবাহ বিবরণী। এবং দুটো ইয়ারের মধ্যে প্রথম বছরের ফিগারগুলোকেও আমার নিতে হবে
এবং দ্বিতীয় বছরের ফিগারগুলোকে নিতে হবে। প্রথম বছর এবং দ্বিতীয় বছরের ফিগারের মধ্যে যে টাই আপ, যেটা আমি বলবো আজকের এই ভিডিওটা চলাকালীন, সেই ভিডিওটা খুব মন দিয়ে তোমাদের শোনো, তাহলে কিন্তু তোমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাটটা খুব ক্লিয়ার হয়ে যাবে এবং তাহলে প্রবলেম করাটা খুব ইজি হয়ে যাবে। তাহলে ফার্স্ট চলো আজকে শুরু করি। প্রথম কি আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এটা আমরা এর আন্ডারে রাখবো। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এটাকে আমরা বি এই হেডিং এ রাখবো, এবং ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস এটা আমরা সি হেডিং এ রাখবো। তাহলে শুরুতে আমাদের কি হচ্ছে না, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এই ক্যাপিটাল এ বলে আমরা শুরুতে হেডিং করব ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং cash flow from operating activities বলে এর তলায় আমরা একটা আন্ডারলাইন করে দেবো লেখাটার নিচে, এবং এখানে কোলন। এই হেডিংটা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এই হেডিংটা শুরুতে আমরা এ ক্যাপিটাল এ এই আন্ডারে লিখে নেব। লিখে নিয়ে আমাদের কি করতে হবে না, সারা বছরে সেই কারবারি দুটো ব্যালেন্স শিট দেওয়া আছে, দুটো ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া থাকবে কোম্পানির, সেই প্রফিট অ্যান্ড লসের একটা ইয়ারে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে একটা ফিগার দেওয়া আছে, এবং তার পরের বছর আরেকটা ফিগার দেওয়া আছে। মানে বছরের শুরুর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, মানে যেটা গত বছরের প্রফিট ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স, এবং এই বছরের যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স। মানে ধরে রাখো 2021 এবং 2022, 2021 সালের একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে একটা ফিগার দেওয়া আছে, এবং 2022 সালের একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে ফিগার দেওয়া আছে। ফলে 2022 সালের এন্ড যেটা, সেই 2022 সালের শেষে সেকেন্ড ইয়ারের যে অপারেটিং মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা দেওয়া আছে, সেটা থেকে আগের বছর 2021 সালের যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যে ব্যালেন্সটা আছে, সেই ব্যালেন্সটাকে বিয়োগ করলে, মাইনাস করলে, এই বছর মানে সেকেন্ড ইয়ারে বা 2022 সালে, যেটা আমি উদাহরণের স্বরূপ বলছি এই ভিডিওটা চলাকালীন, সেই বছরে সারা বছরের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও পেয়ে যাবো। মানে গত বছর প্রফিট ধরো দেওয়া আছে 10,000, এই বছরে প্রফিট হয়েছে ধরো 15,000, তাহলে সারা বছরে গত বছরের থেকে এই বছরে প্রফিট কতটা হয়েছে না 5,000 এক্সট্রা হয়েছে। প্রথমে 10 ছিল, এখন 15 হয়েছে, তাহলে এক্সট্রা কত হয়েছে, 5,000 হয়েছে। তাহলে কিভাবে লিখতে হবে না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স at the end of the year, মানে যেটা দুটো ব্যালেন্স শিটের মধ্যে, ধরো আমরা দুটো ডেটের ব্যালেন্স শিট নিচ্ছি, 2021 এবং 2022। তাহলে 2022 হচ্ছে এন্ড। আমি এই ফরম্যাটটাকে দেখাতে গিয়ে আমি 2021 এবং 2022 এই দুটো সালের ব্যালেন্স শিটের আমি তারিখটা নিলাম 2021 এবং 2022, এই দুটো তোমরা ইমাজিনেশন করে নাও। সেভাবে তোমরা বিষয়টা দেখলে তোমাদের আরো এই ফরম্যাটটা ক্লিয়ার হবে। এরপরে যখন প্রবলেমের সলিউশন করবে তখন বিষয়টা আরো ইজি হয়ে যাবে। 2021 এবং 2022, তাহলে এন্ড অফ দ্য ইয়ার কি, আর 2022 হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার, সেকেন্ড ইয়ারের শেষে। তাহলে এই 2022 সালে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা বেরোচ্ছে, সেইটা যে ব্যালেন্সটা দেওয়া আছে প্রবলেমে, সেই ব্যালেন্সটাকে আমরা শুরুতে লিখবো। আমি এখানে স্টার করে দিলাম যে এখানে অ্যামাউন্টটা লেখা হবে। যেখানে আমি অ্যামাউন্টের ঘরে স্টার গুলো লিখবো, তার মানে তোমরা বুঝে নাও যে ওইখানে একটা অ্যামাউন্ট আছে অঙ্কের ক্ষেত্রে। তাহলে এটা জাস্ট ফরম্যাটে এটা স্টার হলো। তার থেকে বাদ দিতে হবে 2021 সালের যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা দেওয়া আছে ফিগারে, ঠিক আগের বছরের যে অ্যামাউন্টটা আছে, ধরো যেটা আমি অঙ্কের ক্ষেত্রে এখানে উদাহরণে বলেছিলাম 10,000 টাকা, সেই 10,000 টাকাটা বাদ দিতে হবে কি বলে না, লেস প্রফিট অ্যান্ড লস account balance at the beginning of the year, মানে 2021-এর যেটা, সেই অ্যামাউন্টটাই আমার এখানে বসলো। তাহলে এই অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটা বাদ দিয়ে সেকেন্ড কলমে চলে যাবে, আমাদের যে ফিগারটা বেরোবে সেটা হচ্ছে প্রফিট ডিউরিং দ্য ইয়ার, প্রফিট ডিউরিং দ্য ইয়ার।
প্রফিট ডিউরিং দ্য ইয়ার বেরিয়ে যাবে এই অ্যামাউন্টটা, যেটা আমি সেকেন্ড কলমে লিখে দিলাম। এটা হচ্ছে প্রফিট ডিউরিং দ্য ইয়ার। তাহলে স্টার্টিংটা আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর স্টার্টিংটা কারেন্ট ইয়ারের প্রফিট থেকে প্রিভিয়াস ইয়ারের প্রফিটটা বাদ দিয়ে প্রফিট ডিউরিং দ্য ইয়ার বার করে নিতে হলো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা আমি ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম, যে নন অপারেটিং এক্সপেন্সেস গুলোকে অ্যাড করতে হবে এবং নন অপারেটিং ইনকাম গুলোকে লেস করতে হবে, এবং তার জন্য একটা হেডিং করতে হবে। কি লিখতে হবে প্রথমে? তাহলে আমরা যোগটা করে নেবো, এক্সপেন্সেস গুলো যোগ করে নেবো, লাস্টে আমরা ইনকাম গুলোকে বাদ দেবো। তাহলে অ্যাড নন অপারেটিং এক্সপেন্সেস, অ্যাড নন অপারেটিং এক্সপেন্সেস, নন অপারেটিং এক্সপেন্সেস বলে আন্ডারলাইন যাবে। এবং তাহলে এবার নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে যে ফিগারগুলো, যে আইটেমগুলো আছে, সেই আইটেমগুলোকে আমরা একটা একটা করে অ্যাড করতে থাকবো। নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে কি থাকবে না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যেটা যেরকম দেওয়া আছে 2021-22 এর মধ্যে আমরা সারা বছরের প্রফিট পেয়ে গেলাম। ধরো কোম্পানির ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভ আছে, জেনারেল রিজার্ভ মানে গত বছরের জেনারেল রিজার্ভ একটা ফিগার দেওয়া আছে, ধরো গত বছরের জেনারেল রিজার্ভ দেওয়া আছে 3000, এবং কারেন্ট ইয়ারের জেনারেল রিজার্ভ দেওয়া আছে ধরো 4000। তাহলে গত বছরে 3000 এবং এবছরে কারেন্ট ইয়ারে মানে 2021-এ দেওয়া আছে 3000 এবং 2022-এ দেওয়া আছে 4000। তাহলে সারা বছরে প্রফিট অ্যান্ড লস এই জেনারেল রিজার্ভে আমাদের ট্রান্সফার হয়েছে কত? এই এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ারে কত ট্রান্সফার হয়েছে না, ওপেনিং ঠিক পিএল এর মতন, ক্লোজিং মানে 4000 থেকে ওপেনিং 3000 টাকা মাইনাস করলে আমাদের বেরিয়ে যাবে সারা বছরে জেনারেল রিজার্ভে কত ট্রান্সফার হয়েছে। তাহলে সারা বছরে জেনারেল রিজার্ভে যে ট্রান্সফারটা হচ্ছে, যে নেট অ্যামাউন্টটা ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের জেনারেল রিজার্ভের অ্যামাউন্টটা থেকে ফার্স্ট ইয়ারের জেনারেল রিজার্ভের অ্যামাউন্টটাকে বিয়োগ করতে হবে, তাহলেই আমরা নেট যে ফিগারটা পাবো সেই ফিগারটা হচ্ছে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। সেই ট্রান্সফার টু জেনারেল রিজার্ভটা একটা ওয়ান পার্ট অফ পিএল, মানে প্রফিটের একটা পার্ট হচ্ছে জেনারেল রিজার্ভে ট্রান্সফার করা হয়, সঞ্চিত করা হয়, তোমরা ক্লাস 11-এ জানো। সেইটা হচ্ছে নন অপারেটিং এক্সপেন্সেস। সেই নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে আমার এই জেনারেল রিজার্ভে সারা বছরে যে ট্রান্সফারটা হয়েছে সেই অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে। তাহলে কি লিখতে হবে? নন অপারেটিং এক্সপেন্সের শুরুতে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভটা আমাদের বেরিয়ে যাবে। কিভাবে বেরোবে না, ক্লোজিং ব্যালেন্স মাইনাস ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স মাইনাস ওপেনিং ব্যালেন্স আমি এখানে লিখে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং প্রবলেম সলিউশনে তো তোমরা বুঝতেই পারবে দেখলে। ওপেনিং থেকে ক্লোজিং থেকে ওপেনিং বাদ দিয়ে যে ফিগারটা বেরোবে সেই ফিগারটা আমার এখানে ফার্স্ট কলমে আমরা সেই অ্যামাউন্টটা লিখলাম, জেনারেল রিজার্ভে সারা বছরে কত ট্রান্সফার হচ্ছে সেই অ্যামাউন্টটা। আর কি নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে যাবে না, সারা বছরের ডেপ্রিসিয়েশনটা যাবে, মানে সম্পত্তির উপরে যে স্থায়ী সম্পত্তির উপরে যে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন হয়, সেই ডেপ্রিসিয়েশনে সারা বছরে প্রত্যেকটা সম্পত্তির উপরে যত ডেপ্রিসিয়েশন হয়েছে সেই বছরে এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার 2022 সালে সেই ডেপ্রিসিয়েশনটা আমাদের ট্রান্সফার হয়ে যাবে কোথায় না, নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে ঠিক জেনারেল রিজার্ভের মতো ট্রান্সফার হবে। তাহলে লিখতে হবে কি না, ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার, depreciation for the year বলে যে অ্যামাউন্টটা বেরোবে সেই অ্যামাউন্টটা আবার নন অপারেটিং এক্সপেন্সেস এর সাথে চলে যাবে। আর কি কি যাবে, খুব খুব গুরুত্বপূর্ণ যে সম্পত্তি, যে দুটো সম্পত্তি যদি থেকে থাকে কোম্পানির ব্যালেন্স শিটে, সেই সম্পত্তির যে ট্রান্সফারটা, সেই সম্পত্তির যেটা কমে যাওয়াটা কি না, একটা হচ্ছে গুডউইল এবং একটা হচ্ছে পেটেন্ট এবং গুডউইল, এই দুটো ফিক্সড অ্যাসেট। ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেট মানে যেটা ট্যাঞ্জিবল মানে স্থায়ী মানে সম্পত্তিকে যেটা স্পর্শ করা যায় না, সেই ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটের মূল্য তোমরা খুব ভালো করে জানো। পার্টনারশিপ অ্যাকাউন্টে করতে গিয়ে প্রতি বছর যদি সে কোম্পানির ব্যালেন্স শিটে যদি গুডউইল থেকে থাকে, তাহলে প্রতি বছর সেটা অ্যামোর্টাইজেশন করতে কোম্পানির ব্যালেন্স শিটে সেই গুডউইলটাকে আর শো করানো যায় না। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী বলে দেওয়া আছে। সেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি কোনো বছর প্রতি বছর একটা বছরে গুডউইলের যদি একটা ভ্যালু দেওয়া আছে এবং তারপরের বছরে গুডউইলের ভ্যালু যদি কিছুটা কমানো দেখানো থাকে, ধরো 2021 সালে গুডউইলের ভ্যালু দেখানো আছে 20,000 এবং 2022 সালে গুডউইলের ভ্যালু দেখানো আছে 15,000। তাহলে 2020 থেকে 2022 এর মধ্যে গুডউইলের ভ্যালু 5,000 টাকা
কমেছে, এই যে গুডউইল ভ্যালুটাকে কমিয়ে দেওয়া, তার দ্যাট ইজ গুডউইল ভ্যালুটাকে রিটেন অফ করা বা অ্যামোর্টাইজেশন করা। এই সেম জিনিসটা করতে হয় গুডউইলের ক্ষেত্রে এবং গুডউইলের ক্ষেত্রে করতে হয়, এবং সেম জিনিস যদি পেটেন্টের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে পেটেন্টের যে যতটা অ্যামাউন্ট আমার কমছে, অ্যামোর্টাইজেশন হচ্ছে, সেটা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে নন রেকারিং নন অপারেটিং এক্সপেন্সেসে অ্যাড হয়ে যাবে। তাহলে কি লিখতে হবে না, রিটেন অফ গুডউইল, গুডউইল রিটেন অফ, গুডউইল রিটেন অফ এবং পেটেন্টের ক্ষেত্রে অ্যামোর্টাইজেশন অফ, পেটেন্ট বলছি সরি, অ্যামোর্টাইজেশন অফ প্রিলিমিনারি এক্সপেন্সেস, অ্যামোর্টাইজেশন অফ প্রিলিমিনারি এক্সপেন্সেস, অ্যামোর্টাইজেশন অফ প্রিলিমিনারি এক্সপেন্সেস। ওটা পেটেন্ট হবে না, আমি সরি ওটা থ্রোতে আমার বেরিয়ে গেছে, পেটেন্ট আছে প্রিলিমিনারি এক্সপেন্সেস, যেটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, মানে যেটা আমার প্রিলিমিনারি এক্সপেন্সেস যদি কিছু থেকে থাকে সেটাও যখন আমার কমাতে হচ্ছে একটা ইয়ার থেকে, তো সেম গুডউইলের মতন ঠিক সেই ফিগারটাকেও প্রিলিমিনারি এক্সপেন্সেস গত বছর ধরো দেওয়া আছে 30,000, এই বছর 2022 সালে ধরো কারেন্ট ইয়ারে দেওয়া আছে 27,000, তাহলে যে 3,000 টাকা বা 3,000 যে অ্যামাউন্টটা কমছে প্রিলিমিনারি এক্সপেন্সেসে, সেই অ্যামোর্টাইজেশন করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে সেই 3,000 টাকা বা সেই প্রিলিমিনারি এক্সপেন্সেসের যে অ্যামোর্টাইজেশনটা, সেই ফিগারটা কিন্তু নন অপারেটিং এক্সপেন্সেসে অ্যাড হয়ে যাবে, পেটেন্ট নয়, প্রিলিমিনারি এক্সপেন্সেস। তাহলে রিটেন অফ গুডউইল, রিটেন অফ এবং অ্যামোর্টাইজেশন অফ প্রিলিমিনারি এক্সপেন্সেস, এই দুটো ফিগার আমাদের কোথায় যাবে, নন অপারেটিং এক্সপেন্সেসে আমাদের অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া কোনো সম্পত্তি, যেটা আমি ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম, পুরনো কোনো সম্পত্তি যেটা কারবারি প্রতিষ্ঠান এখন আর ব্যবহার করছে না, সেটা বিক্রি করে দিল, সেটা বিক্রি করে দিই, পুরনো সম্পত্তি বিক্রি করে যদি লস হয়ে থাকে, তার মানে লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট বা এনি ফিক্সড অ্যাসেট, সেই পুরনো সম্পত্তি যদি বিক্রি করে যদি লস হয়ে যায়, তাহলে সেই লসের ফিগারটা শুধুমাত্র নন অপারেটিং এক্সপেন্সেসে অ্যাড হবে। তাহলে লস বলতে কি কি অ্যাড হবে, লস বলতে না, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, এরকম যদি কোনো ফিগার থাকে তাহলে সেটা অ্যাড হয়ে যাবে। তাহলে কি কি অ্যাড হচ্ছে নন অপারেটিং এক্সপেন্সেস, মেইনলি এই চারটে তোমাদের ক্লাস 12 এর ক্ষেত্রে, হাই সেকেন্ডারি ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট থাকবে। একটা হচ্ছে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার, একটা হচ্ছে গুডউইল রিটেন অফ এবং অ্যামোর্টাইজেশন অফ প্রিলিমিনারি এক্সপেন্সেস, এবং তারপরে হচ্ছে লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট। এই চারটে তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হবে হাই সেকেন্ডারি ক্ষেত্রে, এই চারটে নন অপারেটিং এক্সপেন্সেস অ্যাড হবে। ফলে এই চারটে ফিগার ধরো থাকলো, এই চারটে ফিগারকে একসাথে যোগ করে নিয়ে আমরা সেকেন্ড কলমে পাঠিয়ে দেবো, এবং এই সেকেন্ড কলমে পাঠিয়ে দেওয়ার ফলে এটা কি করতে হবে, এই ফিগারটা এই ফিগারের সাথে অ্যাড করতে হবে, কেননা এখানে অ্যাড বলা আছে সেহেতু এটাকে অ্যাড করতে হবে। দিয়ে যে ফিগারটা আমার বেরোলো, এই ফিগারটা আমার এই ফিগারটার সাথে, মানে প্রফিট, যেটা প্রফিট ডিউরিং দ্য ইয়ারের সাথে আমার নন অপারেটিং এক্সপেন্সেস ফিগারটা যোগ হয়ে এখানে একটা সেকেন্ড কলমে আমরা একটা ফিগার বসিয়ে দেব। আমরা থার্ড কলমে কিন্তু এখন ফিগার নিয়ে যাব না, আমরা সেকেন্ড কলমে এই ফিগারটা বসিয়ে দেব। এবং এরপরে কি করতে হবে, নন অপারেটিং ইনকাম গুলোকে লেস করতে হবে। ঠিক সেভাবে তাহলে আমরা কি লিখবো, লেসটা একটু উঁচু করে লিখি, লেস নন অপারেটিং ইনকাম, লেস নন অপারেটিং ইনকাম বলে আমরা এখানটায় হেডিং করে দেবো। দিয়ে নন অপারেটিং ইনকামে কিছু আইটেম, আমরা নন অপারেটিং ইনকামের আইটেমগুলো আমার প্রফিট ডিউরিং দ্য ইয়ার থেকে মাইনাস করতে হবে। নন অপারেটিং ইনকামে কি মানে আইটেম কিরকম হতে পারে, ইন্টারেস্ট রিসিপ্ট, ডিভিডেন্ড রিসিপ্ট, যে ইন্টারেস্ট রিসিপ্ট এবং ডিভিডেন্ড রিসিপ্ট করেছে এই কোম্পানি সারা বছরে ডিউরিং দ্য ইয়ারে, সেই ইন্টারেস্ট রিসিপ্ট বা ডিভিডেন্ড রিসিপ্টটা আমার নন অপারেটিং ইনকামে যোগ হবে। যেমন ধরো এখানে ইন্টারেস্ট রিসিপ্ট, ইন্টারেস্ট বা অথবা ডিভিডেন্ড রিসিপ্ট, রিসিপ্ট মানে ইনকাম, এবং ইনকাম ফ্রম রেন্ট,
এই অ্যামাউন্ট গুলো আমার এখানে যোগ হবে। এছাড়া একটা সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে লাগে, এই যে আমি লাস্ট যে ফিগারটা লিখলাম নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে, যে লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, কোনো পুরনো স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি লস হয়, সেই লসের অ্যামাউন্ট আমার নন অপারেটিং এক্সপেন্সেস যোগ হবে। ঠিক তার উল্টোটা, যদি প্রফিট হয়ে থাকে, মানে পুরনো কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করে সেই বছর কোম্পানির যদি কোনো অ্যামাউন্ট প্রফিট হয়ে থাকে, সেই প্রফিটটা কিন্তু নন অপারেটিং ইনকামে লেস হয়ে যাবে। তাহলে কি লেখাটা হবে না, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস। এই অ্যামাউন্টটা আমার এখানে যোগ হবে। যোগ করে এই দুটো ফিগারকে আমি নিয়ে চলে যাব সেকেন্ড কলমে। তাহলে এই যে ফিগারটা আছে, এই ফিগারটা থেকে এই ফিগারটা কি করতে হবে, মাইনাস করতে হবে, যেহেতু এখানে আমাদের লেস লেখা আছে। ফলে এই অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটা বাদ দিলে যে ফিগারটা বেরোবে সেটা হবে অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। ওয়ার্কিং ক্যাপিটাল মানে তোমরা খুব ভালো করে জানো কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি। এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির যে বিষয়টা ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম, সেই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির যে অ্যাডজাস্টমেন্ট গুলো, সেই অ্যাডজাস্টমেন্ট গুলো ঠিক অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস এই অ্যামাউন্টটা বেরিয়ে যাওয়ার পরেই তারপরে হবে। ফলে আমার এখানে যেহেতু আর জায়গা নেই, এই অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটা মাইনাস করলে যে ফিগারটা বেরোবে সেই ফিগারটা হচ্ছে অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। এই অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসটা আমি জায়গাটা মুছে নিয়ে তারপরে সেইখান থেকে আমি তোমাদের এর পরের পার্টটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যেই চলছে। এখনো কিন্তু আমরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং এবং ফিনান্সিং এ কিন্তু এখনো আসেনি। ফলে এর আন্ডারে এই প্রত্যেকটা জিনিস চলছে। তাহলে চলো এই জায়গাটা মুছে নিয়ে আমি তারপরে তোমাদের বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এবার কি লিখতে হবে না, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, যেটা আমাদের আগে বেরোলো, মানে প্রফিট ডিউরিং দ্য ইয়ার, তার সাথে নন অপারেটিং এক্সপেন্সেসটাকে অ্যাড করলাম এবং নন অপারেটিং ইনকামটাকে মাইনাস করলাম। যে ফিগারটা বেরোলো সেটা হচ্ছে অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস বলে এইখানে যেটা আমাদের সেকেন্ড কলমে কিন্তু একটা ফিগার ছিল ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস এর আমার অ্যামাউন্টটা বেরিয়ে গেছে। এবার এর সাথে কি করতে হবে, আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের কিছু অ্যাডজাস্টমেন্ট, মানে যেটা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি, এর সাথে কি অ্যাড করতে হবে না, কারেন্ট লায়াবিলিটি কি কি হতে পারে আমাদের, তোমার আগের দিন আমি বলে দিয়েছিলাম সিন্ডিকেটস, বিলস পেবল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, যেটা কারেন্ট লায়াবিলিটি, এবং কারেন্ট অ্যাসেটস ক্লোজিং স্টক, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, সিন্ডিকেটস, বিলস রিসিভেবল, এই যে কারেন্ট অ্যাসেট এক্সেপ্ট ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স। ক্যাশ এন্ড ব্যাংকে কিন্তু আমাদের এখন এখানে কোনো রকম আসবে না। ক্যাশ এন্ড ব্যাংক বলে যে ফিগারটা থাকবে সেটা আমাদের একদম ইন, মানে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিস শেষ হয়ে যাওয়ার পরে আমার ওটা ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্সের আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়। ফলে ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স বাদ দিয়ে বাকি যে ফিগারগুলো আছে অ্যাসেটসে, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, ক্লোজিং স্টক, সিন্ডিকেটস, বিলস রিসিভেবল, এই সবকটা জিনিস আমাদের কি হচ্ছে না, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি ফিগারগুলো আমি আইটেমগুলো তোমাদের বললাম, এবং তার চেঞ্জেস মানে আগের বছরের সাথে এই বছরের কি পরিবর্তন হয়েছে। ধরো বিলস রিসিভেবল আছে গত বছর, মানে 2021 সালে ফার্স্ট ইয়ারে দেওয়া আছে 50,000 এবং 2022 সালে দেওয়া আছে 70,000, 70,000। তাহলে বিলস রিসিভেবল দ্যাট ইজ কারেন্ট অ্যাসেট, সেটা তার পরিমাণ এই বছরে এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার কি হয়েছে না, ফার্স্ট ইয়ারে ছিল 50,000, সেকেন্ড ইয়ারে হয়েছে 70,000, তাহলে 20,000 বেড়েছে, 20,000 বেড়েছে। ঠিক এর উল্টো হতে পারে, ফার্স্ট ইয়ারে দেওয়া আছে 50,000, পরের ইয়ারে দেওয়া আছে 40,000, তাহলে 10,000 কমেছে। তেমনি এরকম সেম জিনিসটা আমার কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে হতে পারে। সিন্ডিকেটস 2021 আছে 1 লাখ, 2022 আছে 1,20,000, বা 2021 আছে 1 লাখ, 2022 আছে 70,000, এরকম বাড়তে পারে। ফলে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস যে দুটো ব্যালেন্স শিটের দুটো ইয়ারের মধ্যে যে টাই আপ বেড়েছে না কমেছে ফিগার, সেই ফিগারের অ্যাডজাস্টমেন্ট আসবে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল
এখন যেটা অপারেটিং প্রফিটের পরে আমার ওয়ার্কিং ক্যাপিটালের বিষয়গুলোকে আসবে। কি করতে হবে সেখানে না, যদি কারেন্ট লায়াবিলিটির ফিগার ইনক্রিজ হয় তাহলে সেটা যোগ করতে হবে, এবং কারেন্ট অ্যাসেটস এর ফিগার যদি ডিক্রিজ হয় তাহলে সেটা যোগ করতে হবে। লেখাটা কিভাবে লিখতে হবে দেখো, অ্যাড বলে লিখতে হবে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, বলে কারেন্ট লায়াবিলিটিস এর যে অ্যামাউন্ট গুলো আছে যেটার হয়েছে, ধরো সানডিক ক্রেডিটার্স ইনক্রিজ হয়েছে বা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ইনক্রিজ হয়েছে, যে ফিগারটা ইনক্রিজ হয়েছে যেটা দেখাবে আমাদের ব্যালেন্স শিটে, প্রবলেমে যেটা বলে দেওয়া থাকবে সেটা আমাদের অ্যাড করতে হবে। প্রবলেম যখন সলিউশন করবো তখন এই জায়গাটা তোমাদের আরো 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 ভালো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ফলে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস অ্যাড হবে এবং ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস অ্যাড হবে, কারেন্ট অ্যাসেটস অ্যাড হবে দিয়ে এই দুটো ফিগারকে একেবারে আমরা নিয়ে চলে যাব সেকেন্ড কলামে, দিয়ে এটার সাথে এটা অ্যাড করে আমাদের এখানে একটা ফিগার বেরোবে। কেন না, এখানে অ্যাড লেখা আছে। হলে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি এবং ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট এই দুটো অ্যাড হচ্ছে, লেস কি হচ্ছে না, ঠিক এর উল্টোটা, এটার ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে, এখানে লিখতে হবে ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, আর এখানে ডিক্রিজ ছিল কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। এই দুটো অ্যামাউন্ট আমার এখানে যোগ করে সেকেন্ড কলমে পাঠালে এই অ্যামাউন্টটার থেকে এই অ্যামাউন্টটা কি করতে হবে, মাইনাস করতে হবে, কারণ এখানে আমার লেস লেখা আছে। ফলে অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটালের চেঞ্জের সাথে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি অ্যাড হবে এবং ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট অ্যাড হবে, এবং ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি বিয়োগ হবে, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস বিয়োগ হবে। ফলে এই জায়গাটা তোমাদের কনসেপ্টটা খুব ভালো করে রেখে দিও, দিয়ে যে আমাদের যোগ বিয়োগ করার পরে যে ফিগারটা বেরোবে সেই ফিগারটাকে বলা হচ্ছে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। কি বলছে এটাকে, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে এই ফিগারটা, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার এই ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর কি করতে হবে না, ইনকাম ট্যাক্স পেড, এই বছরে সরকারকে যতটা ইনকাম ট্যাক্স পে করা হয়েছে, আইটি পে করা হয়েছে, যতটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্সটা যদি কিছু থাকে তাহলে সেই অ্যামাউন্টটা যদি কিছু না থাকে তাহলে আমাদের ওখানে নীল লিখতে হবে। তাহলে আইটি পেড বা লেস ইনকাম ট্যাক্স পেড, ইনকাম ট্যাক্স পেড বলে আমার এখানে সেকেন্ড কলমে যে একটা ফিগার বেরোবে সেই ফিগারটা, এই ফিগারের থেকে এই আইটি ফিগার বা ইনকাম ট্যাক্স পেডটা বাদ দেওয়ার পরে আমাদের যে ফিগারটা বেরোবে সেই ফিগারটা চলে যাবে আমাদের একেবারে থার্ড কলমে। এই ফিগারটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। মানে আমি তোমাদের শুরুতে কি বললাম, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি নেট যে ফিগারটা, ক্যাশ ফ্লো ফর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর নেট ফিগারটা এবং ক্যাশ ফ্লো ফর ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর নেট ফিগারটা, এই তিনটে ফিগারই একমাত্র আমার থার্ড কলমে যাবে, তার আগে থার্ড কলমের আমার কোনো ব্যবহার হবে না। ফলে এই ফিগারটা থেকে এই ফিগারটা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা বসবে সেটা হচ্ছে নেট ক্যাশ ফ্লো ফ্রম, যেটা আমরা হেডিং করেছিলাম এইটা, ক্যাশ ফ্লো ফ্রম operating activities, operating activities, এই ফিগারটা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এই প্রথম আমার এতটা জুড়ে হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে আমাদের ডি হেডিং দিয়ে
বি, ওটা আমি এ হেডিং দিয়ে লিখেছিলাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এবার বি হেডিং দিয়ে আমাদের কি করতে হবে না ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করতে হবে, এবং তারপরে সি হেডিং দিয়ে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস করতে হবে। এবং প্রত্যেকটা নেট ফিগার এই থার্ড কলমটা যখন যোগ হবে, থার্ড কলমটা যোগ হয়ে গিয়ে আমাদের সারা বছরের আমাদের ক্যাশ ফ্লো স্টেট বিষয়টা আমাদের বেরিয়ে যাবে। তাহলে এই জায়গাটা মুছে নিয়ে তারপরে তোমাদের পরেরটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এবার আমাদের কি করতে হবে, দেখো আমি বি বলে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে বিনিয়োগ সংক্রান্ত যে কার্যকলাপ, সেই বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপের মধ্যে সেই অ্যাক্টিভিটিসের মধ্যে আমার কোম্পানি চলে এসেছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখো আমি হেডিং করেছি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ঠিক সেম এ হয়ে গেল। এবার বি, এবং বি এর পরে সি আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে এই বি অ্যাক্টিভিটিস এর মধ্যে আমার কি কি যাবে না কোনো ফিক্সড অ্যাসেট বা লং টার্ম ইনভেস্টমেন্ট যদি কেনা হয়ে থাকে তাতে বিনিয়োগ করা মানে কি তাতে সেটা কেনা, ফিক্সড অ্যাসেট বিনিয়োগ, ফিক্সড অ্যাসেটে বিনিয়োগ করা মানে ফিক্সড অ্যাসেট কেনা, বা লং টার্ম ইনভেস্টমেন্ট বিনিয়োগ করা মানে ইনভেস্টমেন্ট কেনা, ইনভেস্টমেন্ট বিনিয়োগ করছে। যখনই কিনছে তখন কি হচ্ছে না ক্যাশ নগদ টাকা বিজনেস থেকে চলে যাচ্ছে, আউটফ্লো হচ্ছে। এবং যখন সেল করছে, ধরো পুরনো ফিক্সড অ্যাসেট আছে বা পুরনো ইনভেস্টমেন্ট আছে লং টার্ম ইনভেস্টমেন্ট, সেটা যখন আমাদের বিক্রি করে দিচ্ছে বা সেল করে দিচ্ছে, তখন বিজনেসে কি হচ্ছে টাকার লিকুইড ক্যাশে ইনফ্লো হচ্ছে। ফলে এই ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে শুধুমাত্র দুটো জিনিসই যাবে, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট কেনা এবং ইনভেস্টমেন্ট কেনা, আর ফিক্সড অ্যাসেট বিক্রি করা এবং ইনভেস্টমেন্ট বিক্রি করা। তাহলে কিনলে ক্যাশ আউটফ্লো, আর বিক্রি করলে সেল করলে ক্যাশের ইনফ্লো। তাহলে শুরুতে আমরা কি করব, পজিটিভ ফিগার প্লাস ফিগার রাখবো। প্লাস ফিগারে কি না সেল অফ ফিক্সড অ্যাসেট এবং সেল অফ ইনভেস্টমেন্টটাকে আগে লিখবো। তাহলে কি লিখবো, সেল অফ ফিক্সড অ্যাসেট যদি সেল হয়ে থাকে তাহলে পজিটিভ, ইনফ্লো হচ্ছে তাহলে সেল অফ ফিক্সড অ্যাসেটস এবং সেল অফ ইনভেস্টমেন্ট আমাদের কি হলো প্লাস ফিগার। এই দুটো ফিগার যোগ করে আমাদের চলে এলো সেকেন্ড কলমে প্লাস ফিগার। এবং যদি মাইনাস কি করতে হবে, মাইনাস ফিগার কি যাবে না পারচেস করলে ক্যাশের আউটফ্লো হবে, তাহলে এখান থেকে পারচেস ফিগার গুলো বাদ দিতে হবে। তাহলে লেস পারচেস অফ ফিক্সড অ্যাসেটস এবং পারচেস অফ ইনভেস্টমেন্ট বাদ দিলে আমাদের এই দুটো ফার্স্ট কলমে লিখে সেকেন্ড কলমে যাবে। এবং এই ফার্স্ট প্লাস ফিগার থেকে এই প্লাসের কেনা পারচেসের মাইনাস ফিগারটা বাদ দিয়ে আমাদের পারচেস ফিগার বাদ দিয়ে যে নেট ফিগারটা যাবে সেই নেট ফিগারটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবং এখানে প্লাস ফিগার বেরোনো মাইনাস ফিগার বেরোনো এই যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমি যখন প্রবলেমের সলিউশন দেখাবো এর পরের ভিডিওতে, পার্ট 2 পার্ট 3 ভিডিওতে, তখন আমাদের মাইনাস ফিগার থাকলে আমাদের কি, যদি মাইনাস ফিগার বেরোতে হবে আমাদের কি লিখতে হবে প্লাস ফিগার, ওই বিষয়গুলো তখন আমি দেখাবো। এখানে জাস্ট ফরম্যাটে দেখে দিলাম, এটা থেকে এটা বাদ দিয়ে আমাদের থার্ড কলমে একদম 3 নম্বর কলমে চলে যাবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা চলে এলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বি এর মধ্যে চলে এলো। ঠিক আছে, তাহলে আমাদের দুটো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দুটো হয়ে গেল। এরপরে আমরা থার্ড এবং লাস্ট অ্যাক্টিভিটিস করব ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে সেটা লিখে নিই, সি বলে সেটা লিখবো, সি বলে লিখবো ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, বলে আন্ডারলাইন। এবং এখানে কি ধরনের আইটেম গুলো আসবে আমাদের ব্যালেন্স শিট থেকে না, যদি শেয়ার রিলেটেড মানে শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, ব্যাংক লোন, এই ধরনের অ্যামাউন্ট গুলো, এই ধরনের আইটেম গুলো এখানে আসবে। যদি শেয়ার ক্যাপিটাল আগের ইয়ার
মানে ফার্স্ট ইয়ারের শেয়ার ক্যাপিটাল আছে 5 লাখ টাকা, সেকেন্ড ইয়ার 2022 সালে সেটা সেকেন্ড শেয়ার ক্যাপিটাল দেখাচ্ছে এবং মূলধনের পরিমাণ দেখাচ্ছে ধরো 7 লাখ টাকা, 7 লাখ। তাহলে কি হচ্ছে না আমাদের নতুন করে শেয়ার ইস্যু করে নতুন করে মূলধনের বৃদ্ধি হয়েছে। তাহলে পজিটিভ ফিগার, মূলধনের বৃদ্ধি হয়ে যাওয়া মানে বিজনেসে বা কোম্পানিতে কি হচ্ছে, লিকুইড ক্যাশ ইনফ্লো হয়েছে। এবং যদি তার উল্টোটা হয়, কারেন্ট ইয়ারে আছে প্রিভিয়াস ইয়ারে আছে 7 লাখ, এই কারেন্ট ইয়ারে হয়ে গেছে ধরো 3 লাখ, তাহলে কি হচ্ছে 4 লাখ কি করছে, আউটফ্লো হচ্ছে, মানে শেয়ার হোল্ডারদের পেমেন্ট করে দেওয়া আছে। মানে এই টোটাল বিষয়গুলোকে আমি ইন্ট্রোডাকশন ভিডিওতে অলরেডি আলোচনা করেছিলাম, এবং অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের বিষয়টা আরো ইজি হয়ে যাবে যখন আমার প্রবলেমটা দেখাবো। তাহলে নতুন করে যখন শেয়ার ইস্যু করা হচ্ছে, ফ্রেশ শেয়ার ইস্যু, ফ্রেশ শেয়ার ইস্যু, এবং সেই শেয়ারটা আমার কি হতে পারে, ইকুইটি হতে পারে, আমার প্রেফারেন্সও হতে পারে, দুটোই হতে পারে। যখন নতুন ফ্রেশ শেয়ার ইস্যু করা হবে তখন আমার প্লাস ফিগার, যেমনি আমি যদি ডিবেঞ্চার ইস্যু করি তাহলে ইস্যু অফ ডিবেঞ্চার, নতুন করে ডিবেঞ্চার ইস্যু করা হলো প্লাস ফিগার। ব্যাংক লোন বা নতুন করে ব্যাংক লোন নেওয়া হলো, ব্যাংক লোন যদি নেওয়া হয়ে থাকে, মানে ব্যাংক লোন ছিল না নতুন করে ব্যাংক লোন হয়েছে, বা ব্যাংক লোনের ফিগার আগের ইয়ারে প্রিভিয়াস ইয়ারে দেখাচ্ছে 50,000, কারেন্ট ইয়ারে দেখাচ্ছে 1 লাখ, তাহলে 50,000 নতুন করে ব্যাংক লোন নেওয়া হয়েছে। ব্যাংক লোন নিলে বিজনেসের টাকা ক্যাশের কি হচ্ছে, ইনফ্লো হয়েছে প্লাস ফিগার। তাহলে লোন টেকেন যদি করা থাকে তাহলে এগুলো আমার সব প্লাস ফিগার। এই ধরনের প্লাস ফিগার গুলোকে নিয়ে প্রথমে যোগ করলাম, এবং তার থেকে মাইনাস কি যাবে, ঠিক তার উল্টোটা লেস কি হতে পারে না, রিডেমশন অফ শেয়ারস, সেটা কি না ইকুইটিও হতে পারে, প্রেফারেন্সও হতে পারে। আবার ডিবেঞ্চার যদি আমরা পেমেন্ট করে দিই তাহলে সেই ডিবেঞ্চার পেমেন্টের ক্ষেত্রেও আমাদের ক্যাশ কি হচ্ছে, আউটফ্লো হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তাহলে সেটা চলে যাচ্ছে আমাদের মাইনাস ফিগারে। রিডেমশন অফ শেয়ার বা রিপেমেন্ট অফ ডিবেঞ্চার, রিডেমশন অফ ইকুইটি শেয়ার, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, এবং পেমেন্ট অফ ডিবেঞ্চার হোল্ডার, এবং পেমেন্ট অফ ব্যাংক লোন। যদি ব্যাংক লোনটা পেমেন্ট করে দেওয়া হয়, পেমেন্ট অফ লোন, তাহলেও সেটা আমাদের ক্যাশ আউটফ্লো হচ্ছে, ফলে লেস হবে। এছাড়া নন অপারেটিং ইনকামের মধ্যে আমি ইন্টারেস্ট রিসিট, ডিভিডেন্ড রিসিট আমরা দেখিয়েছিলাম। নন অপারেটিং ইনকামের মধ্যে সেই লেস করেছিলাম কারেন্ট ইয়ারের প্রফিট থেকে, সারা বছরের কারেন্ট ইয়ারের প্রফিট থেকে নন অপারেটিং ইনকামের হেডের মধ্যে যদি কোনো ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, ওটা ছিল রিসিট। যদি কোনো ইন্টারেস্ট পেমেন্ট করতে হয় বা যদি কোনো ডিভিডেন্ড পেমেন্ট করতে হয়, তাহলে আমার এখানে ক্যাশ ফ্লো এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিসে লেস হয়ে যাবে, কেন তাতে পেমেন্ট করা হচ্ছে মানে লিকুইড ক্যাশের আউটফ্লো হচ্ছে। তাহলে পেমেন্ট অফ ইন্টারেস্ট, ডিভিডেন্ড, এই সবগুলো আমাদের চলে যাবে লেসে দিয়ে, এই কটা যোগ করে আমি এখানে পাঠালাম। এবার এই ফিগারটা থেকে এই ফিগারটা মাইনাস করে আমাদের নেট যে ফিগারটা বেরোবে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে, সেটা চলে যাবে আমাদের থার্ড কলমে। তাহলে এটা কি লিখছি আমরা না, ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এইটা হয়ে গেল আমাদের তিনটে অ্যাক্টিভিটিস। প্রথমে ছিল ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপরে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং এখানে চলে এলো ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটে অ্যাক্টিভিটিসকে নিয়ে এবার আমাদের যা কাজ হবে থার্ড কলম, এই তিনটে অ্যাক্টিভিটিসকে কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। যদি যেগুলো প্লাস ফিগার থাকবে প্লাস ফিগার যোগ হবে, যদি এই কোনো ফিগারের মধ্যে যদি কোনো মাইনাস ফিগার থেকে থাকে, ধরো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা -50,000 বেরিয়েছে, বাকিগুলো দুটো পজিটিভ ফিগার, তাহলে ওই দুটো ফিগারকে যোগ করে নিয়ে মাইনাস ফিগারটাকে মাইনাস করতে হবে। এটা প্রবলেমের সলিউশনে তোমরা আরো খুব ভালো বুঝতে পারবে। এবং তারপরে লাস্টের যে পার্টটা পড়ে থাকবে,
ডি, ই এবং এফ, এ বি সি আন্ডারে আমার তিনটে হেডি অ্যাক্টিভিটিস চলে গেল, এবং তারপরে ডি, তারপরে ই এবং তারপরে এফ। আমি এই জায়গাটা ঠিক কিভাবে হবে ফরম্যাটটা আমি তোমাদের এই জায়গাটা মুছে দিয়ে ওই পোর্শনটা দেখিয়ে দিলে আমার আজকের ভিডিওটা আমার তখন তাহলে এখানে শেষ হবে। তাহলে চলো আমি এই জায়গাটা মুছে নিয়ে ওই একদম শেষের পার্টটুকু ডি, ই এবং এফ এর ওই জায়গাটুকু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এবার দেখো এখানে কি লিখলাম না, ওই ফিগারটা তিনটে অ্যাক্টিভিটিস এর অ্যামাউন্ট যোগ করে যে ফিগারটা বেরোবে সেই ফিগারটাকে আমাদের ডি বলে কি লিখতে হবে, নেট ইনক্রিজ অথবা ডিক্রিজ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। নেট ইনক্রিজ অথবা ডিক্রিজ মানে যদি আমার এটা প্লাস ফিগার থাকে তাহলে ওটা ইনক্রিজ হয়েছে, এবং যদি মাইনাস ফিগার হয় তাহলে ডিক্রিজ। সেরকম কথাটা আমি একসাথে লিখে দিলাম, নেট ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তার সাথে ই বলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার মানে প্রিভিয়াস ইয়ার মানে ওপেনিং ইয়ারে, দুটো ইয়ারকে নিয়ে আমরা সেকেন্ড ইয়ারের শেষে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করছি। ফলে প্রথম ইয়ারে ফার্স্ট ইয়ারে ক্যাশ অথবা ব্যাংক ব্যালেন্সের যে অ্যামাউন্টটা দেওয়া আছে, ক্যাশের ব্যালেন্স থাকলে শুধু ক্যাশের ব্যালেন্স, যদি ব্যাংকের ব্যালেন্স থাকে তাহলে শুধু ব্যাংকের ব্যালেন্স, যদি ক্যাশ এবং ব্যাংক দুটো দেওয়া থাকে তাহলে দুটো ফিগারকে যোগ করে নিয়ে এই ফিগারটা, এবং যদি ব্যাংক ওভারড্রাফট থাকে, ব্যাংক ওভারড্রাফট কিন্তু ব্যাংকের নেগেটিভ ব্যালেন্স, ফলে ব্যাংক ওভারড্রাফটের ক্ষেত্রে নেগেটিভ ব্যালেন্সটা কিন্তু ব্যাংকের থেকে মাইনাস ফিগার করে নিয়ে বসাতে হবে। আমি ওই ধরনের প্রবলেমের সলিউশন তোমাদের করে দেখাবো, ফলে ওই জায়গাটা তোমাদের বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। ফলে প্রিভিয়াস ইয়ার বা আগের ইয়ারের যে ক্যাশ অথবা ব্যাংকের ফিগারটা থাকবে, যেটা আমি লিখেছি বিগিনিং অফ দ্য ইয়ার, সেই অ্যামাউন্টটা এই অ্যামাউন্টের সাথে যোগ করলে যে অ্যামাউন্টটা বেরোবে এই অ্যামাউন্টটাকে বলা হবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। মানে এই অ্যামাউন্টটা কারেন্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে ব্যাংক ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স যে ফিগারটা দেওয়া থাকবে ব্যালেন্স শিটে, সেই ফিগারটার সাথে এই ফিগারটা মিলে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাট। প্রথমে অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপরে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তারপরে ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এবং শেষে এই জায়গাটা। এই ফরম্যাটটা তোমরা যদি খুব ভালো করে বারবার এই বিষয়টা বোঝার চেষ্টা করো, আমি পরের ভিডিও থেকে পার্ট 2 এর ভিডিও থেকে তোমাদের প্রবলেমের সলিউশন দেখানো শুরু করে দেবো। তাহলে তোমরা খুব ভালো করে নিজেরা করতে পারবে। খুব 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 ভালো এই চ্যাপ্টারটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কোনো কঠিন না, খুব খুব বুদ্ধি করে একটু বিষয়টা বুঝে নিয়ে বিষয়টা করলেই কিন্তু আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অঙ্ক করাটা কোনো সমস্যায় থাকবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে, এবং যেটা ফার্স্ট টাইম দেখলে আমার এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে, যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়, যদি ইনফরমেটিভ লাগে এই ভিডিওটা, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদম ভুলবে না। এই চ্যানেল আনকাউন্সিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফার্স্ট এডুকেশনের সমস্ত বিষয়ে আলোচনা করা হচ্ছে, আগামী দিনেও হবে, এবং আগামী দিনে কি বিষয়ে আলোচনা করবো আমি এই চ্যানেলে সেটা তোমাদের আমি জানিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিওটা ফরম্যাটের উপরে থাকলো, আমি এর পরের ভিডিও থেকে তোমাদের প্রবলেমের সলিউশন করে দেখাবো। হ্যাঁ, আমি কমেন্টে পেয়েছি বিভিন্ন টেস্ট পেপারে বিষয়গুলোকে নিয়ে তোমাদের জানতে চেয়েছো। আমার যদি সেরকম হয় তাহলে আমি অবশ্যই আমি সেরকম বিবেকুণ্ডু থেকে তোমাদের পেজ আমি করিয়ে দেবো। কারেন্ট ইয়ার যে বিবেকুণ্ডু পেজটা বেরিয়েছে, ঠিক আছে, আমি দেখছি সেটা কতটা কি করতে পারি আমার এই ক্ষুদ্র সময়ে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। সাজেশনের ভিডিও এখনো বাকি আছে, বিশেষ করে এসসিকিউ এর বাকি ডেসক্রিপটিভ তো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমি সেটা দিয়ে দেবো। সেসবগুলো পেতে গেলে কি করতে হবে না, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত থাক। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য বিষয়ে, অন্য টপিক আবার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো।